প্রচণ্ড শীতে আপনার রান্নাঘরের জিনিসগুলো এবং সংসার কাজগুলো কিভাবে গুছিয়ে করবেন সেই প্রস্তুতিগুলোই আজ আমি শেয়ার করব। আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন, তাহলে কিন্তু এই দারুণ দারুণ আইডিয়াগুলো আপনি জানতে পারবেন। তো বন্ধুরা, চলুন প্রথম টিপসটি জেনে নেওয়া যাক। প্রথম টিপসটি হলো শুকনা মরিচ নিয়ে। আমরা প্রায় সময় শুকনা মরিচ দিয়ে তরকারি খেতে চাই, তো অনেকে গ্যাসের কারণে খেতে চায় না। তো আজকে এই পদ্ধতিটা আমি শেয়ার করব, যে পদ্ধতির কারণে আপনার আর গ্যাসের সমস্যা হবে না, আর শুকনা মরিচটাও খুবই স্বাচ্ছন্দ্যে খেতে পারবেন। প্রথমত একটা বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি। এই বাটির যে পানিটা আছে সেটাতেই কিন্তু এই মরিচগুলো ভিজিয়ে রাখবেন। তারপর যখন 5-10 মিনিট ভিজিয়ে রাখার পর এটা থেকে একটু ঝাঁঝালো অংশটা চলে যাবে, তখন কিন্তু এটা গ্যাস মুক্ত হয়ে যাবে। মানে তারপর এটা খাওয়ার পর আপনার কোনো প্রকার গ্যাসই হবে না। তো এভাবে কিন্তু আপনারা চাইলে এই শুকনা মরিচ খেতে পারেন, বা যে কোনো প্রকার মশলা বানিয়ে এটা খেতে পারেন। এই পদ্ধতিতে খাওয়ার পর থেকে কখনোই আপনার কোনো প্রকার গ্যাসের সমস্যা হবে না। তো বন্ধুরা, আমি যে টিপসগুলো শেয়ার করি নিত্যদিনের সংসারের কাজকর্মের টিপসগুলো, সেগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আমরা প্রেসার কুকারে যে ঢাকনাগুলো ব্যবহার করে থাকি, সেই ঢাকনাগুলো থেকে যখন সিটি উঠে থাকে তখন দেখা যায় উপরের দিকে ঝোল উঠে আসে, মানে পানিটা একটু বের হয়ে আসে, বা ঝোল জাতীয় কিছু থাকলে সেটা বের হয়ে আসে। তো আজকে এমন একটা পদ্ধতি দেখাবো যে পদ্ধতির কারণে কখনোই সেটা হবে না। আমি তেল নিয়ে নিয়েছি, সরিষার তেল একটা চামচে করে। এখন প্রেসার কুকারের যে উল্টো সাইডটা সেটাতে দিয়ে দিব। এভাবে এই উল্টো সাইডটা দেওয়ার কারণে আমরা দেখা যায় যে এটা দিয়ে যখন এটা ঢেকে দিব, তখন যত জোরেই সিটি উঠুক না কেন এটা কিন্তু ঝোলটা উঠে আসবে না, মানে উপরের দিকে উঠে আসবে না। এতে করে প্রেসার কুকারটা কোনোভাবেই ময়লা হবে না, নষ্ট হবে না, এবং পানি বা ঝোল তেল জাতীয় কোনো কিছুই কিন্তু উপরের দিকে উঠে আসবে না। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনাদের ট্রাই করার মাধ্যমে কিন্তু বুঝতে পারবেন যে এটা কতটুকু সত্যি। যখন রান্না করবেন, রান্নার আগে আগে এভাবে ঠিক উপরের নিচের অংশে এই জিনিসটাতে আপনারা তেলটা দিয়ে নেবেন, তাহলে কাজটা হয়ে যাবে। এখন আমি যে পলিথিনগুলো ব্যবহার করে থাকি আমরা, এটাতে দেখা যায় অনেক গিট দেওয়া থাকে, তো সেই গিটগুলো আমরা খুলতে পারি না, এতে কী করে পলিটা ছিঁড়ে ফেলি। সেটা না করে এইভাবে কাঁটা চামচ দিয়ে খুলে নেবেন, কারণ পলিথিন অনেক বেশি কাজে লাগে ময়লা ফেলার ক্ষেত্রে বা কোনো জিনিস সংরক্ষণের ক্ষেত্রে, সেটা কাজে লাগে। তো সেই কারণেই বলছি যে পলির গিট কিন্তু খুলতে হলে এই কাঁটা চামচটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আপনি ট্রাই করতে পারেন, তাহলে কিন্তু ভীষণ উপকার পাবেন। সেই জন্যই বলছি বন্ধুরা, আপনারা এই ছোটোখাটো টিপস ফলো করলে অনেক বেশি উপকার পাবেন, সেই কারণেই কিন্তু এগুলো শেয়ার করা। এই তো দেখুন, যত জোরেই আপনি গিটটা দেন না কেন এটা খোলা খুবই সহজ হবে, শুধুমাত্র কাঁটা চামচের কারণে। বন্ধুরা, তো পরবর্তী যে টিপসটি সেটি হলো পেঁয়াজ নিয়ে। আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে টুকরো করে নেব। তো পেঁয়াজটা যেহেতু অনেক বড়, তো সেই কারণে এটা একটু ছোট করে নেব। এত বড় পেঁয়াজ দিয়ে তো আপনাদের কাজটা দেখাবো না। তো পেঁয়াজের টুকরাটা নেওয়ার পর সেটাতে দিয়ে দিব আমি দাঁত মাজার পেস্ট। তো হয়তো শুনে অবাক হচ্ছেন যে দাঁত মাজার পেস্ট দিয়ে আবার কি হয়। তো দাঁত মাজার পেস্ট পেঁয়াজে লাগালে কত অবাক করা কাণ্ড হয়, সেটা না দেখলে কিছুতেই বুঝতে পারবেন না। এটা দিয়ে আমি বাসার সুইচ বোর্ডগুলো, মানে ময়লা সুইচ বোর্ডগুলো কিন্তু পরিষ্কার করে নিতে পারবো। অনেক সময় বাসার যে সুইচ বোর্ডগুলো থাকে, বিশেষ করে রান্নাঘরের, ওখানে কিন্তু অনেক তেল চিটচিটে একটা ভাব হয়ে আসে, আঠালো ভাব হয়ে আসে। তো সেটা কখনোই হবে না এভাবে পরিষ্কার করে করে রাখলে। পেঁয়াজের মধ্যে পেস্ট লাগিয়ে এভাবে ঘষিয়ে নেবেন, তারপর একটা ন্যাকড়া দিয়ে মুছে নিলে সেটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, ঠিক এভাবেই আপনারা চাইলে এই কাজটি কিন্তু শেষ করতে পারেন। এখন একটা কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো এভাবে মোছার ফলে দেখা যায় এটা একদম ক্লিন হয়ে যাবে। আপনাদের বাসায় থাকা সুইচ বোর্ডগুলো কিন্তু আপনারা চাইলে এভাবেই পরিষ্কার রাখতে পারেন। আর যদি পেঁয়াজ না ব্যবহার করতে চান, তাহলে শুধুমাত্র পেস্ট দিয়ে করতে পারেন। আমাদের ন্যাপথলিন যে কত কাজে লাগে সেটা আপনারা এই টিপসটি না দেখলে কিছুতেই বুঝবেন না। বাসায় থাকা যে মাছিগুলো উড়তেই থাকে, তো অনেক জীবাণু বহন করে এই মাছিগুলো। তো আপনারা কি করবেন, কয়েকটা ন্যাপথলিন নিয়ে এভাবে গুঁড়ো করে নেবেন। দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এই গুঁড়ো করা ন্যাপথলিনের সাথে আরেকটা জিনিস মিক্স করতে হবে, সেটা হলো খাবারের সোডা। এটাতে খাবারের সোডা মিক্স করলে এটা একটা শক্তিশালী রেমেডি তৈরি হবে, যেটা নাকি মশা, মাছি, তেলাপোকা বা আরশোলা
এটার ঘ্রাণে সব কিছু চলে যাবে। এই কারণেই এই রেমেডিটা খুবই দরকারি, যেটা নাকি আমাদের বাসায় অনেক বেশি কাজে লাগে, কারণ মশা মাছি নেই এমন জায়গা নেই। তো এই তো দেখুন একটা বোতল নিয়ে নিয়েছি, ছোট বোতল। তো এটাকে একটা সিস্টেম করে এটার ভেতরেই আমি রাখবো। তো বাসার যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন। বোতলটা আমি প্রথমত উপরের অংশে কেটে নিচ্ছি। তো উপরের অংশে কাটার পর সেটা আমি একটা সুন্দর বোতলে পরিণত করব। এখন নিচের অংশটা কেটে নিচ্ছি। তো নিচের অংশটা কাটার পর এটাকে আমি জোড়া লাগিয়ে দিব। এতে করে কি হলো, সুন্দর একটা কিউট ছোট্ট বোতলে পরিণত হলো। আর এটার ওপরের অংশে আমি একটা লোহা গরম করে তারপর সেটা ছিদ্র করে নেব। এটার ভেতরে যখন ওই পাউডারটা ঢোকাবো বা রেমেডিটা, তখন এই ছিদ্র থাকার কারণে কি হবে, যে এটার স্মেলটা বা ঘ্রাণটা ছড়িয়ে যাবে। এতে করে মশা মাছি পিঁপড়া তেলাপোকা সব কিছুতে চলে যাবে। তাছাড়া বাসায় একটা সুঘ্রাণ কিন্তু বইবেই। তো এই তো দেখুন আমি এই কাগজে করেই কিন্তু বোতলটাতে ভরে নিচ্ছি। তো বোতলটাতে ভরার পর এই বোতলটা আপনি কিন্তু চাইলে এটার ছিপি লাগিয়ে যে কোনো জায়গায় রাখতে পারেন। বাসার যে কোনো জায়গায় যেখানে মশা মাছি একটু বেশি থাকে সেখানে রাখতে পারেন। একটু নিরাপদ স্থানে রাখতে হবে, যেহেতু বাচ্চাদের হাতের নাগালে এটা রাখা যাবে না, এটা বিষাক্ত পদার্থ ধরনের হয়ে থাকে। তো সেই কারণেই বলছি। চশমার বাক্স আমরা অনেক সময় ফেলে দিয়ে থাকি, কিন্তু সেটা যে কত উপকারে আসে সেটা এই টিপসটা না দেখলে কিছুতেই বুঝতে পারবেন না। তো আমি একটা কাগজ ভাঁজ করে নিচ্ছি। কাগজটা ভাঁজ করার পর এই কাগজটা 3টা ভাগ করে নিব। আমরা দেখা যায় যে এই শীতের সিজনে অনেকেই ঘুরতে যায় বা একটু ট্যুরে যায় বা বেড়াতে যায়, দেশের বাড়িতে যায়। তো তখন দেখা যায় যে 2টা 3টা ওষুধ নিতে হয় 2 দিনের জন্য বা 1 দিনের জন্য। তখন পুরোটা ওষুধ বহন না করে শুধুমাত্র অল্প ওষুধ নিয়ে যাবে। তো তখন কি হবে, এইভাবে 3টা ভাগ করে কাগজটাকে ওই চশমার বাক্সে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর ওই ওষুধগুলোকে ছোট ছোট করে কেটে তারপর এই বক্সে রাখা যায়। তো আপনারা চাইলে সকাল দুপুর রাত এই 3টা ভাগেও কিন্তু লিখে নিতে পারেন, কারণ অনেক সময় মুরব্বীরা বা বয়স্ক যারা আছে তারা খেয়াল রাখতে পারে না যে কখন কোনটা খেতে হবে। তো সেই কারণেই বলছি যে সকাল দুপুর রাত এভাবে লিখে 3 সাইডে 3টা ট্যাবলেটের পাতা রেখে বহন করতে পারেন যে কোনো জায়গায়। দূরে কোথাও গেলে বা কাছাকাছি 2-1 দিন থাকবে, এরকম হলে এটা বহন করা খুবই সহজ। মোবাইল নেই এমন কোনো বাসাবাড়ি নেই, তো মোবাইল থাকলে তো মোবাইলের খোলস থাকবেই, সেটাই স্বাভাবিক। তো মোবাইলের খোলসগুলো বা কভারগুলো আমরা কিন্তু ফেলেই দিয়ে থাকি। তো সেটা ফেলে না দিয়ে দারুণ একটা কাজে লাগাবেন। শীত যেহেতু চলেই এসেছে, তো বাচ্চাদের মোজা কিন্তু আমরা খুঁজেই পাই না। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের মোজা খুঁজে পাই না। তো একটা মোজার ভেতরে আমার মতো করে আরেকটা মোজা যদি এভাবে ঢুকিয়ে রাখেন, সবসময় গুছিয়ে রাখেন, তাহলে মোজা পেতে কিন্তু খুবই সুবিধা হবে। আর এই মোজাগুলো আপনারা চাইলে এই মোবাইলের বক্সে কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন। এই মোবাইলের বক্সগুলো আপনারা কখনো ফেলে দিবেন না। এই তো মোজাগুলো যদি এভাবে এই বক্সে করে আমি গুছিয়ে রাখি, তাহলে কিন্তু পেতে খুবই সুবিধা হবে। কারণ শীতে এই কাজটা কিন্তু অবশ্যই সবার ঘরে ঘরে হয়, যে মোজাটা একটা পেলে আরেকটা পাওয়া যায় না। তো সেই কারণেই এই বুদ্ধিটা বা আইডিয়াটা তৈরি করা আপনাদের জন্য। তো এইভাবে করে আপনারা রাখতে পারেন বাসায় থাকা বাচ্চাদের বা বড়দের মোজাগুলো। আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখতে থাকলে আপনারা চাইলে ফলো দিতে পারেন। এই তো আমাদের যে তেলের জারগুলো থাকে বাসার, সেটাতে আমি দিয়ে দিলাম বেকিং সোডা। এখন দিয়ে দিব অল্প লেবু। তো লেবু চিপে দেওয়ার পর এটা একটা ফেনা ফেনা ভাব হয়েছে এবং শক্তিশালী একটা ক্লিনিংয়ের বা ক্লিনজার তৈরি হয়ে গেছে। তো এভাবে থাকা আপনার বাসায় থাকা এই কাচের যে কোনো তেলের জার কিন্তু আপনি পরিষ্কার করতে পারেন খুব সহজে। তো এভাবে দেওয়ার পর এই তেল চিটচিটে ভাবটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো এভাবে নরম করার পর বাসায় থাকা যে মাজনিটা আছে রেগুলার যে আপনি মেজে থাকেন, সেটা দিয়ে একটু ঘষার পর দেখা যায় এটা পুরোটাই তেল চিটচিটে ভাবটা উঠে যাবে। কারণ এখানে দেখা যায় যে লেবু আর খাবারের সোডাটা কিন্তু দুইটাই তেল চিটচিটে ভাব দূর করার জন্য দারুণ একটা ক্লিনজার, যেটা আমরা সবসময় ব্যবহার করে থাকি, আপনারাও করবেন। তো এখন দেখুন এটা ধোয়া মোছার পর কতটা সুন্দর হয়ে গেছে। তেলের জারে তেল ভরার সময় দেখা যায় তেলটা পড়ে যায়। তো এভাবে যে পদ্ধতিটা আমি এখন করব, এই পদ্ধতি করার ফলে তেল কখনোই বাইরে পড়ে যাবে না, তেলের বোতলেই কিন্তু থাকবে।
তো এরকম সোপের চামচ কিন্তু সবার বাসায় থাকে। তো একটা চামচ নিয়ে আমি এটার মুখে দিয়ে দিলাম। এখন এই মুখেই যদি তেলটা ঢেলে নিই তাহলে তেলটা খুব সুন্দরভাবে পড়বে, আশেপাশে চারপাশে কোথাও তেলটা ছড়াবে না। তো এই তো আমি তেলটা কিন্তু অলরেডি আপনাদের ঢেলে দেখাবো যে এটা ঢালার পর কতটা সুন্দরভাবে পড়ছে, কোনো প্রকার বাইরে তেল পড়ছে না। এই পদ্ধতিটা আমার কাছে দারুণ লেগেছে, কারণ এটা খুবই সহজ একটা পদ্ধতি। আমাদের বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় শীতের যে জুতাগুলো পরে থাকে বা বাইরে যাওয়ার সময় এই জুতায় অনেক সময় গন্ধ হয়ে যায়। তো বাসায় থাকা যে পাউডারটা আছে, ক্যালকম পাউডার, ওইটা জুতার ভেতরে দিয়ে তারপর যদি এটা একটু ছড়িয়ে ছড়িয়ে দেওয়া যায় পাউডারটা, তাহলে জুতার ভেতরে বা পায়ে কখনোই দুর্গন্ধ আসে না। অনেক সময় পায়ের এই দুর্গন্ধের কারণে কিন্তু লোকজন বসতে পারে না। তারপর এই পাউডার দেওয়ার পর একটা টিস্যু পেপার দিয়ে দিবেন। এভাবে টিস্যু পেপার দেওয়ার পর বাচ্চা যতক্ষণ স্কুলে থাকুক না কেন, দেখা যায় যে পায়ে বা মোজায় কখনো দুর্গন্ধ হবে না। এই আইডিয়াটা কিন্তু অনেক উপকারী একটা আইডিয়া। আপনারা চাইলে আপনাদের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগাতে পারেন। কারণ যেহেতু সামনে শীত চলেই এসেছে, সামনে না মানে এসে পড়েছে বলতে গেলে, তো সেই কারণেই এই টিপসটি শেয়ার করা। কারণ অনেকের পায়ে মোজায় দুর্গন্ধ হয়, এভাবে রাখলে কখনোই সেই দুর্গন্ধ হবে না। তো বন্ধুরা, আজকের টিপস থেকে কোন টিপসটি বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।